বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভাই, আমাদের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন, ভাই আপনি কৃষক তো, কিংবা অনেকে বলছে যে ভাই আপনি ইউটিউবার না কৃষক। বিভিন্ন রকমের মতামত আমাদেরকে জানাচ্ছে, অনেকে একটু হোয়াটসঅ্যাপেও জানাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই, আমি একজন কৃষক এবং কৃষক পরিবারের ছেলে। এই যে জমিটা দেখছেন না, এ ধানটা আমারই। এমনকি আমার মোটামুটি 2 বিঘা ধান আছে। তো এই ধানেরই আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো যে আজকে এই জমিটাতে আমি শেষ শেষ সারটা দেব। তো কি কি সার দেব সে বিষয়ে আলোচনা করব, এবং এই সময়তে এসে কোনটা স্প্রে করা উচিত সেই সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো দেখেন, আমার এই জমিতে যে ধানের গাছগুলা দেখছেন, গাছগুলা কিন্তু অনেক সুস্থ সবল। অর্থাৎ গাছগুলা কিন্তু দেখেন সবুজে একদম রমরমা হয়ে গেছে। মানে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে বলে বোঝানো যায় না। তার আগে যেটা আমি বলবো যে একটা সুস্থ গাছের, অর্থাৎ আহ, একটা সুস্থ ধান গাছের একটা গোছাতে কয়টা গাছ থাকতে হবে এটা আপনাদের জানা প্রয়োজন। সাধারণত একটা সুস্থ সবল ধান গাছের গোছাতে, অর্থাৎ একটা গোছাতে 30 থেকে 35টা গাছ থাকে। তো সবটা যে শীষ হয় তা নয়, সাধারণত একটা ভালো ফলনের জন্য 20 থেকে 25টা গাছের শীষ হলে পরেই কিন্তু একটা ভালো ফলনের আশা করা যায়। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটা গাছ যদি গাছগুলো সবই কিন্তু একই পর্যায়ে আছে, তারপর আমি আপনাদেরকে যদি একটু গাছ করানো একটু গুণে দেখাই কয়েকটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, আসলে আমরা যেটা বলছিলাম যে একটা সুস্থ ধান গাছের গোছাতে 30 থেকে 35টা গাছ থাকে যদি ভালো হয়। তো সেক্ষেত্রে সবটাই তো আর ফলনের আশা করা যায় না, কারণ এই গোছায় থেকে আপনারা যে সাইড কার যে কুশিগুলো আছে, এগুলো আছে এখনো কুশি অনেকগুলাই আছে, ছোট কুশি। কিন্তু আসলে এই যে ছোট কুশিগুলা, সেগুলো তো সাধারণত ধানের আশা করা যায় না, কারণ ওইগুলোতে লেট হয়ে যাবে, শীষ হইতে একটু দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে ওইগুলো আশা করা যায়। কিন্তু যেগুলো বড় হয়ে গেছে, ওই যে 20 থেকে 25টা যেটা বললাম, 30 থেকে 35টা দরকার নেই, 25টা গাছ হলে ঠিক আছে। এই 25টা গাছকে আমাদের টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। অর্থাৎ এই 25টা গাছ থেকে যাতে শিকড়ে কোনো পচা না লাগে, গোড়ায় কোনো পচা না লাগে, এমনকি পাতায় যাতে কোনো পচা না লাগে, খোল পচা কিংবা ব্লাস্ট রোগ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের পূর্ব সতর্কতা হিসাবে আমাদের এখনই স্প্রে করতে হবে। অর্থাৎ আমার ধান গাছটার বয়স হচ্ছে 40 দিন, আজকে আমি প্রথম স্প্রে করব। তো আমি প্রথম স্প্রেতে আজকে কি দেবো? সাধারণত ধানের জন্য সব থেকে ভালো যে কীটনাশকটা ব্যবহার করা হয় আমার যতটুকু যেমন জানার বিষয় হিসাবে, সেটা হচ্ছে যে অ্যামিস্টার টপ। আমি আমার এই জমিতে আজকে আমি যেটা দেবো সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ দেবো কি কারণে? কারণ অ্যামিস্টার টপ দিলে ধান গাছটা, আমার গাছগুলা কিন্তু সুস্থ সবল আছে, সেক্ষেত্রে কোনো রোগ বালাই এই গাছের মধ্যে যাতে না আসতে পারে, প্রতিরক্ষা হিসাবে আমি এই অ্যামিস্টার টপটা দেবো। অ্যামিস্টার টপ দেবো কতটুকু করে? প্রতি 16 লিটার পানিতে 16 মিলি, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি করে দেবো। তাহলে এই ছত্রাকনাশকটা দেওয়া থাকলে কিন্তু আমার জমিতে ছত্রাকের আক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসবে। এবার আপনি যদি মাজরার কথা বলেন, আমি মাজরার পূর্বে একটা ভিডিও করছিলাম যে মাজরা পোকা দমনের উপায় প্রাকৃতিক ভাবেও করছিলাম এবং কীটনাশক দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই যে পরিস্থিতিতে আছে, গাছগুলা দেখেন, গাছগুলা কিন্তু আমার হেঁটু সমান হয়ে গেছে, অর্থাৎ গাছগুলা কিন্তু যথেষ্ট বেড়ে উঠেছে। সেক্ষেত্রে এখন এর কাণ্ডগুলা কিন্তু অনেক নরম। এমনকি এই জমিতে মথ পোকা, যেটা মা পোকা বলা হয়, সেই পোকার আনাগোনাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ এখন গাছগুলা জমিটা ভরাট হয়ে গেছে, গাছে কোনো জায়গায় আলো বাতাস ঠিকঠাক মতো পৌঁছাবে না মাটি পর্যন্ত, সেক্ষেত্রে এই মথ পোকার আনাটা কিন্তু অনেক গুণায় বেড়ে গেছে। এমনকি এই মথ পোকা বেড়ে যাওয়ার কারণে এবারে কিন্তু মাজরা পোকার আক্রমণটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই মাজরা পোকা
যাতে জমিতে বংশ বিস্তার না করতে পারে এবং মাজরা পোকা যদি থেকেও থাকে সেগুলাকে নিরোধন করার জন্য কিন্তু আমরা একটা স্প্রে দেবো। সেক্ষেত্রে কি করব, ইনসিপিও ব্যবহার করব। সিনজেন্টার আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে দুটা স্প্রের কথা। আমি কিন্তু পূর্বে এর আগে যেমন স্বল্প মাত্রায় যখন একটা সার দিয়েছিলাম তখন কিন্তু দানা বিষ হিসাবে ভায়াগো সুপার ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমি স্প্রের জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে হয় ইনসিপিও অথবা ভায়াগো সুপার। যদি দানাদার বিষ যদি ভায়াগো সুপার দেওয়া থাকে সেক্ষেত্রে এবার স্প্রেতে আমরা ইনসিপিও ব্যবহার করব। তো সেটাই আমরা এখন এই জমিতে ইনসিপিও দেবো। ইনসিপিও কতটুকু করে দেবো, 16 লিটার পানিতে 10 মিলি করে দেবো। 10 মিলি ইনসিপিও আর 16 মিলি হচ্ছে অ্যামিস্টার টপ দিয়ে জমিটা আমরা সুন্দর করে যাতে সব জায়গাতে বিষের পানিটুকু পড়ে সেইভাবে করে আমরা স্প্রে করে দেবো। এবার আসেন হচ্ছে সার ব্যবস্থাপনায়, কারণ এর পরে জমিটা আর মোটামুটি 10 থেকে 15 দিন পরেই কিন্তু জমিতে কাস্থোট অবস্থায় চলে আসবে। সেক্ষেত্রে এর পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু আর কোনো সার দেব না জমিতে, এটাই শেষ। এই শেষ সারে কি দেব, সেক্ষেত্রে আমরা এই সময়তে যে সারটা ব্যবহার করব সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত কাজ করবে, কারণ পূর্বে আমি জিঙ্ক সালফেট দিয়েছিলাম। সেক্ষেত্রে এই পর্যায়ে এসে কি দেবো, যাতে সারগুলা দীর্ঘদিন যাবত অর্থাৎ ধান কাটার আগ মুহূর্ত পর্যন্ত যাতে গাছকে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করব। সেক্ষেত্রে আমরা কি করব, ফসফেট ব্যবহার করব, কারণ গাছটাকে শেষ পর্যন্ত দীর্ঘদিন যেহেতু খাদ্য যোগান দেওয়ার জন্য ফসফরাসের প্রয়োজন গাছের। এখন গাছকে আমরা ফসফেট দেবো কি মাত্রায়, সেক্ষেত্রে বিঘা প্রতি 20 কেজি হারে ফসফেট দেবো, কাঠায় 1 কেজি করে। এমনকি গাছকে শিকড়গুলাকে সুন্দর রাখার জন্য এবং গাছকে মজবুত রাখার জন্য, গাছ যাতে এই যে পাতাগুলো আছে এই পাতাগুলা কিন্তু যত বড় হবে তখন আস্তে আস্তে কিন্তু এরকম ভাবে চাপ হয়ে নিচের দিকে যাবে, এই যাতে নিচের দিকে না যেতে পারে গাছটাকে কিন্তু চোচালো এবং সুন্দর রাখার জন্য আমরা এমওপি ব্যবহার করব। এমওপিটা আমরা কাঠা প্রতি 1/2 কেজি অর্থাৎ বিঘা প্রতি 10 কেজি হারে ব্যবহার করব। তাহলে কি হবে, গাছগুলো আমাদের সুন্দর চাকচিক্য থাকবে এবং পরবর্তীতে যে শীষগুলো আসবে শীষগুলোও কিন্তু অনেক সুন্দর হবে এবং গোছানো সুন্দর একটা শীষের আশঙ্কা করা যায়। সঙ্গে কি করব আমরা, ইউরিয়া, কারণ আমার গাছটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু সবুজ আছে, গাছের ক্লোরোফিলের কোনো ঘাটতি নাই। সেক্ষেত্রে এই পর্যায়ে এসে ইউরিয়া আমরা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব। সেক্ষেত্রে হয়তো বিঘা প্রতি 7 থেকে 8 কেজি, এর বেশি প্রয়োজন নেই। মানে যাদের গাছগুলো এরকম পর্যায়ে আছে, যাদের গাছগুলো একটু কটাটি আছে, মানে ইউরিয়ার ঘাটতি আছে, তারা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমার যে জমিটার হিসাবে সেই হিসাবে কিন্তু 7 থেকে 8 কেজি এনাফ। এবার এর পরবর্তীতে যেহেতু আর কোনো সার দেব না, সেক্ষেত্রে জমিতে যদি আমরা বরুণ, যেটা আমরা বিঘা প্রতি 1 কেজি হারে বরুণ ব্যবহার করব, সেক্ষেত্রে হচ্ছে মাটিতে যে বরুণটা ব্যবহার করা হয় সেই বরুণটা আপনারা অবশ্যই দিয়ে দেন। এই বরুণটা দেওয়া থাকলে পরবর্তীতে আপনাদের ধানগুলা অনেক সুন্দর হবে এবং ফলনের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। তো সেক্ষেত্রে সবাই আশা করি যে আপনারা বিঘা প্রতি 1 কেজি হারে বরুণ দিয়েন। তো ধন্যবাদ সকল কৃষক ভাই বন্ধুদেরকে আমাদের এই ভিডিওটা আপনাদের দেখার জন্য। এমনকি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং অন্যান্য কৃষক ভাইদের যদি উপকারে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করেন। তো তার আগে আরেকটা যে কথাটা বলে না বললেই নয়, সেটা হচ্ছে ভাই আমরা যে বিষয়গুলো আপনাদের পরামর্শ দিচ্ছি সেক্ষেত্রে আমরাও তো মানুষ, এর ভেতরে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম না যে আমরা ভুল বললাম না সঠিক বললাম। আমি আমার কৃষকের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। তো অবশ্যই আপনারা কমেন্ট করেন, ভুল হলেও কমেন্ট করেন, সঠিক হলেও কমেন্ট করেন, আমাদেরকে অভিনন্দন দেন যাতে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে উৎসাহী। ধন্যবাদ সবাইকে।